সকল শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো তাদেরকে নিয়ামতপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসের প্রথমেই আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মোসাদ্দেক হুসাইন, রিসোর্স টিচার গণিত, বাসুদেবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4.2 এর অঙ্কগুলো সমাধান করতে হলে প্রথমেই আমাদেরকে জানতে হবে সূচক বা ভিত্তি কি বা কাকে বলে, এটা নিয়ে আমরা আগে আলোচনা করব। তো কি বললাম যে সূচক নিয়ে আলোচনা করবো, তাই না? অনুশীলন হলো 4.2। অনুশীলনী 4.2। এখন আলোচনা করব আমরা সূচক। সূচক এবং ভিত্তি কি বা কাকে বলে এটা সম্পর্কে আমরা জানবো। তো খেয়াল করো, বোর্ডে আমি লিখছি 8 = 2 to the power 3। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে 8 = আমরা লিখছি 2 to the power 3। এখানে এই 3 এটাকে আমরা সূচক বা পাওয়ার বা ঘাত বলি, আর এই যে এখানে 2 দেখছো এটাকে আমরা কি বলবো? ভিত্তি। খেয়াল করে দেখো, এখানে কি লিখছি আমরা? 2 to the power 3। তার মানে 2 এর পাওয়ার বা ঘাত যেটা থাকবে সেটাকে আমরা কি বলছি? সূচক। ঠিক আছে? এবং এই 2টাকে আমরা কি বলবো? ভিত্তি। ক্লিয়ার? মনে রাখবা, আমি একটু ক্লিয়ার করে বলি, সূচক কাকে বলে? কোন সংখ্যা বা রাশির উপর যদি পাওয়ার বা শক্তি, চিন্তা করো কোন সংখ্যা, এটা একটা সংখ্যা কল্পনা করলাম, এই সংখ্যার উপর পাওয়ার বা শক্তি যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সূচক। আচ্ছা, এখন ভিত্তি। ভিত্তি কি? এক কথায় যে সংখ্যা বা রাশির উপর এই পাওয়ার বা সূচক থাকে সেটাকে আমরা, ওই সংখ্যাটাকে কিন্তু আমরা বলবো ভিত্তি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা বীজগণিতীয় কি বললাম? একটি বীজগণিতীয় রাশি। ঠিক আছে? এখন ব্যাপার হলো, এই বীজগণিতীয় রাশিকে আমরা এ দিয়ে গুণ করব। একবার গুণ করে দেখবো, একবার, দুইবার, তিনবার গুণ করলে কি হয় সেটা আমরা দেখব। খেয়াল করো, একে যদি আমরা এ দ্বারা একবার, দুইবার এবং তিনবার গুণ করি, তাহলে কি পাবো? দেখো, এ একটা বীজগণিত রাশি আমি বলছি, তাহলে এর সঙ্গে কি করবো? এ একবার গুণন এ, এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো, এখানে হয় এ স্কয়ার। এটাকে কি বলছি আমরা? এ স্কয়ার। আচ্ছা, একে আমরা অনেক সময় বলি যে এ এর বর্গ বা বর্গ বলা হয়। তো এখানে ঘাত কত? ঘাত বা পাওয়ার বা সূচক আমরা কি বুঝবো? 2। কি বললাম? এটা ঘাত বলতে আমরা বুঝি বা সূচক বলতে 2 বুঝবো, আর এটা ভিত্তি কত? এ। ভিত্তিটা হচ্ছে এ। এবার দেখো, এ কে যদি আমি আরো 2টা এ দিয়ে গুণ করি তাহলে কি হয়?
তিনটা এ একসঙ্গে গুণ করলে হয় এ কিউব। এখন ব্যাপারটা হলো এ কিউব আমি কিভাবে পেলাম, এটা কিন্তু আমাদের একটু এই এর উপর কিছু নাই, তার মানে এখানে কিন্তু 1 আছে, 1 এখানে 1 এখানে 1, ঠিক আছে। এখন এই তিনটা একটা সূত্র আছে a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n, এটা সমান কিন্তু আমরা লিখতে পারি যে বলা হয়েছে ভিত্তি যদি এক থাকে, ভিত্তি যদি এক থাকে, সরি এটা গুণ হবে, ভিত্তি যদি এক থাকে তাহলে আমরা এখানে লিখতে পারবো a, এবং এই পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। কি বলছি শিক্ষার্থী বন্ধুরা, আবারও খেয়াল করো, যদি ভিত্তি একরকমই থাকে, যেমন এখানে a আছে এখানেও a আছে, তার মানে দুইটা ভিত্তি সেম, এর জন্য আমরা এখানে কি লিখছি a, এবং a এর পাওয়ার বা সূচক কত n, তাহলে এখানে কি লিখবো n, এই গুণ থাকার কারণে এটা হবে যোগ, তাহলে এখানে কি দেবো প্লাস n, এটা পাওয়ার কত আছে m, এর জন্য আমরা এখানে লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, এটা একটা ফর্মুলা। ঠিক অনুরূপ ভাবে কিন্তু আমরা এখানে লিখছি যে a টু দি পাওয়ার এখানে 1 এখানে 1, তিনটা 1 যোগ করলে হয় 3, এখানে দেখো কিছু নাই মানে 1 এখানে 1, এই দুইটা 1 1 যোগ করলে হয় 2। এখন আমি আরেকটা কাজ করি, যেখানে তিনবার গুণ করব, একবার দুইবার তিনবার, এখানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4। কিভাবে খেয়াল করো, এটার উপর একটা 1 আছে, তাহলে 1 1 1 1, এই চারটা 1 যোগ করলে কত হয় 4, a টু দি পাওয়ার 4। এখন আমরা এটা বলবো যে আসলে একটু পড়বো কিভাবে, একটু আগে আমি বলছি যে a স্কয়ারকে আমরা বলি যে a এর বর্গ, a টু দি পাওয়ার 3 কে আমরা পড়ি যে a এর ঘন, আর এটা বলা হয় a টু দি পাওয়ার 4। মানে পর্যায়ক্রমে যদি আরো হয়তো a টু দি পাওয়ার 5 যদি আসে, তাহলে আমরা কি বলবো যে a এর ঘাত 5। এখন খেয়াল করো 5 যদি হয় তাহলে এটাকে আমরা কি করতেছি যে a এর ঘাত কত 5। এখন ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, যদি এখানে আমাদের উল্লেখ করা না থাকে, 5 পর্যন্ত আছে, এখন n সংখ্যক তো বলতে পারে, n সংখ্যক বলে আসলে n দিয়ে বোঝানো হয়েছে নাম্বার, নাম্বার বলতে সংখ্যা, এন্ড কতটা সংখ্যা এটা কিন্তু নির্দিষ্ট করা নাই। সেই ক্ষেত্রে হতে পারে আমরা যদি মনে করি যে n সংখ্যক সংখ্যার ক্ষেত্রে কি হবে, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি লিখছি আমি, যদি n সংখ্যক সংখ্যার ক্ষেত্রে হয়, মানে a একটি বীজগণিত রাশি, এটাকে আমরা n সংখ্যক সংখ্যা দিয়ে গুণ করতে চাই, তাহলে আমরা লিখতে পারি a গুণন a গুণন ডট 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 গুণন a। এখানে কিন্তু বলা আছে n সংখ্যক, তার মানে আমি এখানে একটু তোমাদের বোঝানোর জন্য লিখে রাখছি যে n বার, তার মানে কতবার গুণ করব আমি n বার, ঠিক আছে। তাহলে এইটার সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n, কি লিখলাম আমরা a টু দি পাওয়ার, তার মানে n দিয়ে বোঝানো হয়েছে নাম্বার বা সংখ্যা। তুমি যদি n ইকুয়াল আমি 10 বসালাম, তার মানে a এর সাথে 10 বার আমি a কি করব গুণ করতে পারবো, এই জন্য এখানে n বার এসেছে। n তোমার খুশি মতো তুমি নিতে পারো, অনেক সময় অঙ্কে হতে দেওয়া থাকতে পারে যে টু দি পাওয়ার n সংখ্যা গুণ করে দেখো, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। আর যদি n ইকুয়াল টু 10 বলে, তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে তোমার সর্বোচ্চ কত দূর পর্যন্ত যেতে পারবা, 10 বার। আচ্ছা, এবার আমরা জানবো যে এর ঘাত বা পাওয়ারটা কি সে সম্পর্কে জানবো, বা শক্তি বলা হয় এটাকে। তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে যদি কোনো সংখ্যার উপর সূচক থাকে তাহলে আমরা সেটাকে সূচক বলি বা পাওয়ার বলি। আমি যেটা বলতে চাচ্ছি, ধরে নাও কোনো সংখ্যা বলতে এখানে 2 ধরলাম, এই 2 এর উপর যদি 3 থাকে, ধরে নাও এর উপর 3 আছে, তো এটা কি আসলে সংখ্যা, এটা হলো সংখ্যা সূচক, এটা কিন্তু অক্ষর সূচক না। সংখ্যা সূচকের ক্ষেত্রে আমরা বলবো যে এখানে 2 টু দি পাওয়ার 3, তার মানে এই এখানে সূচক হলো 3, ভিত্তি হলো 2। এখানে ব্যাপারটা হলো দেখো কি কি অবস্থায় আছে, 2 গুণন 2 গুণন 2, মানে এই 2 এর পাওয়ার 3 মানে কি 3টা 2 পরস্পর গুণ আকারে আছে,
তার মানে এই 3টার 2 যদি আমরা পরস্পর গুণ করি তাহলে কি হবে? এখন খেয়াল করো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এটা কিন্তু সংখ্যা সূচকের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু কোনো আমরা এ বি সি কিছুই পাবো না, শুধুমাত্র সংখ্যা। কিন্তু হ্যাঁ, এর সঙ্গে যদি আমরা কোনো অক্ষর সূচক অক্ষর দিয়ে কাজ করি তখন কি হয় দেখো, এখানে লিখলাম ধরে নাও 3 স্কয়ার, এর আগে একটু দিয়ে দিই, a⁴ প্লাস 3 স্কয়ার। এটা সমান আমরা কি লিখতে পারি? a⁴ মানে কি? কয়টা অক্ষর a গুণ আকারে আছে? 4টা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি a গুণন a গুণন a গুণন a, 4টা হয়েছে না? প্লাস 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 2টা 3 পরস্পর গুণ আকারে আছে। ওকে, এখন দেখো এখানে এই 4টা এর ভিত্তি কিন্তু a, তাহলে এখানে পাওয়ার গুলো যোগ করলে কি হয়? 1, এখানে সবগুলোর ধরে নাও 1, তাহলে 1 আর 2, 2 আর 3, 3 আর 4 যোগ। এবার দেখো এখানে প্লাস কি বলছে? 3 × 3, তার মানে 3 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 × 3 = 9। এখানে লিখবো আমরা 9। তার মানে দেখো আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো সংখ্যার উপর যখন পাওয়ার বা সূচক থাকে সেটাকে যখন আমরা ফলাফলে নিয়ে আসবো শুধুমাত্র সংখ্যা পাবো, কিন্তু অক্ষরের সাথে যদি সূচক বা সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অক্ষর সূচক সহ ফলাফল পাবো। এখানে কিন্তু শুধুমাত্র ফলাফলে যে সংখ্যা পাওয়া যাবে না, এই ক্ষেত্রে এটা একটু আলাদা। তো আশা করি বুঝতে পারছো। চলো এবার অনুশীলনী 4.2 এর 1 নং অঙ্কের সমাধান আমরা দেখব। দেখো কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখো যে 1 নম্বর বলছে সরল করো। আসলে সরল মানে আমরা নরমালি বুঝি সোজা, এটাকে সঠিক জটিল হতে দেওয়া আছে, এটাকে আমরা কি করব? সোজা পদ্ধতিতে নিয়ে আসবো, মানে সমাধান করব। এখানে লেখা আছে 1 নম্বর রোমান পদ্ধতি 1 এ দেওয়া আছে যে x⁻³ × x⁻7। এটাকে কি করব? আমরা সরল করব। তো এটা আমরা সরল করার জন্য একটা পদ্ধতি আছে। দেখো তাহলে কি আকারে আছে? পরস্পর গুণ আকারে আছে। প্রথমে আমি একটা সূত্র লিখছিলাম, দেখো a⁴m × a⁴n ইকুয়াল টু, এটা আমরা কি লিখছিলাম? কারণ এদের ভিত্তিটা 1, তার মানে a, আর উপরে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে, m + n। ক্লিয়ার? তো অনুরূপভাবে এখানে খেয়াল করে দেখো যে কি দেওয়া আছে। এখানে x ভিত্তিগত x, সূচক 3, ভিত্তি x, সূচক 7। তো যেহেতু সূচক দুইটা একই, তাহলে আমরা এই 2x এর পরিবর্তে এখানে লিখতে পারি x, এবং পাওয়ার গুলো কি করব? ধরে নাও এটা m আর এটা n, তার মানে m + n মানটা বসাই দাও, তাহলে এখানে কত হবে? 3 প্লাস এখানে n a⁴n, মানে এটা ধরে নাও a আর n, তাহলে n এর পরিবর্তে আমি এখানে কি লিখব? 7। আচ্ছা, এখন পাওয়ার গুলোকে যোগ +7 = কত? 10। এটাই आंसर। আশা করি বুঝতে পারছো। অনুরূপভাবে এখানে x না থেকে হয়তো y থাকতে পারে, দুইটাই y হতে পারে, বা c থাকতে পারে, বা দুইটা b হতে পারে। যদি একই ধরনের ভিত্তি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব। এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের করব। যদি দুই হয়তো একই রকম না থাকে, দুই রকম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব এটা নিয়ে একটু আলোচনা করি। তো এটা আছে দেখো 1 নম্বরে সরল করো, ওখানে 4 নম্বর রোমান সংখ্যা দেওয়া আছে। এখানে দেওয়া আছে m × m² × n³ × m³ × n⁷।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো, আমরা একটু আগে দেখলাম যে ভিত্তি যখন দুইটাই একই থাকবে সেক্ষেত্রে এই পদ্ধতি আমরা ফলো করছি। এখানেও করবো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। কিরকম দেখো, যে এখানে কি দেওয়া আছে, m ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। তো এখানে এম গুলোকে কি করব, আলাদা করে নেব, কারণ সবগুলোই তো গুণ আকারে আছে। আমরা যদি পরস্পর জাস্ট এম গুলোকে সাজাই নিই, এটা হলো আলাদা করে নেওয়া হচ্ছে। দেখো কিভাবে, এখান থেকে আমরা কি করব, am ইন্টু এখানে এম স্কোয়ার আছে ইন্টু এখানে আছে হলো এম কিউব, এই তিনটা কি করলাম আমরা আলাদা করে নিলাম, গুণন এখানে কি আছে এন কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। জাস্ট আমাদের অঙ্ক বা সমাধান করার সুবিধার্থে এই কাজটা করে নিলাম। এখন এখানে ভিত্তি সবগুলো এক না, দেখো এম, তিনটারই এম আছে, তার মানে আমি এখানে লিখতে পারি এম, এবং এদের পাওয়ার গুলো কি করব, এই ফর্মুলা অনুযায়ী কি করব, আমরা যোগ করব। তো এখানে দেখো এম এর উপর কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 প্লাস এম এর পাওয়ার 2, তার মানে এখানে 2 লিখবো, প্লাস এখানে এম এর পাওয়ার কত 3। আচ্ছা, গুণন, এম এর কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, এন, এন এর এখানে দুইটা ভিত্তি কিন্তু সেম, তার মানে আমরা এখানে কি লিখতে পারি এন, এবং পাওয়ার গুলো কি করব, আমরা যোগ করব, তাহলে 3 প্লাস 7। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা আমরা শেষ করি। তাহলে এন টু দি পাওয়ার কি হবে, 1 আর 2 যোগ করলে কত হয় 3, 3 এর সাথে প্লাস 3 যোগ করলে 6 ইন্টু এন, এন এর পাওয়ার এখানে কত কত আছে 3 প্লাস 7, এই দুইটা যোগ করলে তারপর এটা লিখতে পারি m টু দি পাওয়ার 6 ইনটু 10 টু n টু দি পাওয়ার 10। এটা কিন্তু आंसर, বুঝতে পারছো? আচ্ছা, এবার এর সঙ্গে যদি সংখ্যা দিয়ে থাকে সেই ক্ষেত্রে কি হবে, এটা আমরা একটু আলোচনা করব। তো এটা আছে, দেখো 5 নম্বরে একটা আছে, 5 নম্বর অঙ্ক সমাধান করে দেখাচ্ছি। 5 নম্বর দেওয়া আছে 3a into 4b into twice a into 5c into 3b। খেয়াল করো, এখানে আমরা দুইটা পদ্ধতি করলাম সমাধান, এখানে একটু আলাদা। এগুলো চলকের পাশাপাশি কি দেওয়া আছে, সহগ দেওয়া আছে। তো এই সহগগুলো আগের গুলোর মধ্যে সহগ ছিল না, ঠিক আছে? এখন দেখো সহগ কোনটাকে বলতেছি, দেখো এ তো চলক, বা এটাকে ইংরেজিতে মানে এটা সময়ের সাথে পরিবর্তন হয় কিন্তু মানগুলো। তো এখানে দেওয়া আছে যে এর সহগ কত 3, বি এর এখানে 4, 2 এর এ এখানে 2 দেওয়া আছে, সি এর হলো 5, আর বি এর সঙ্গে কি দেওয়া আছে 3। এখন এটা সমাধান করার জন্য আমরা অনুরূপ পদ্ধতি অবলম্বন করব। কি রকম, এইটা আমরা ভিত্তিগুলোকে আগে চেষ্টা করব একদিকে নিয়ে যাওয়া। দেখো এখানে 3 আছে, 3a ইনটু এখানে কি আছে টুয়াইস a, তাহলে আমরা কি করলাম, একদিকে করলাম। আচ্ছা, এটা আলাদা করে নিলাম, গুণন, সেটা না দিলেও চলো পরবর্তীতে ঠিক করে নিচ্ছি। এবার b, 4b গুণন এখানে কি আছে 3b, আর শুধু দেখো এখানে মাত্র কি আছে 5c, 5c ও একটাই আছে, জন্য এখানে আমরা লিখে নিলাম। এখন এই যে এর মানগুলো, এর যে সহগগুলো আছে সেগুলো আমরা আগে আলাদা করে নিই। এর সহগ কত, এখানে 3 গুণন এর সহগ এখানে 2 লিখে নিলাম। আর এটা তো পরস্পর গুণ আকারে আছে, তার মানে এই যে এ আর এ দুইটা এ ভিত্তি কিন্তু সেম, এদের পাওয়ার কিছু নয় বলতে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 1 যোগ করলে কি হয়, এখানে তাহলে 2 গুণন এই সহগগুলো গুণ করে নাও, বি এর এটা 4 গুণন 3, আর এখানে বি কয়টা আছে, দুইটা, তার মানে আমরা কি পাওয়ার কি বলতে পারি, এখানে 2 যোগ করলে 2 হয়, গুণন এখানে দেওয়া আছে 5c, ও একাই আছে। এখন 3 এর সাথে 2 গুণ করলে কত হয়, 3 2 6 a স্কয়ার গুণ 3 4 12 b স্কয়ার গুণ এখানে আছে হলো 5c। ঠিক আছে?
এখন আমরা মোটামুটি একটা সমাধানে আসছি, এটা আরেকটু আমরা সহজ করব। কিভাবে? এই যে তিনটারই যে সহগগুলো আছে সেই সহগগুলোকে আলাদাভাবে বের করে নেব। 6 গুণন এখানে আছে 12 গুণন 5। এখানে এখন আমরা ভিত্তিগুলোকে এক দিয়ে গুনি, a স্কয়ার b স্কয়ার আর এখানে হলো c। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধু তোমরা খেয়াল করো, এই গুণটা তো অবশ্যই পারবা। তো 6 দিয়ে 12 কে গুণ করলে কত হয়? 6 বানা 72। আচ্ছা, 72 5, এটা সহজ করার জন্য দুইবার লিখতেছি আমি। এখন 72 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 দুগুণ 10, 5 7 35 আর একে 36। তাহলে a স্কয়ার b স্কয়ার এখানে c। আচ্ছা, এটা আমি একটু সহজভাবে বোঝাই দিচ্ছি, হয়তো যদি সমস্যা হয়। 72 কে 5 দিয়ে গুণ করলে কি 360 কিভাবে পাওয়া যায়? 5 দুগুণ কত? 10, হাত থেকে 1, 5 7 35 আর একে 36। ঠিক আছে, ওখান থেকে আমরা এই সমাধানটা পেয়েছি। তাহলে এখানে 360 a স্কয়ার b স্কয়ার c এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এটা অ্যান্সার। আশা করি এক মানে সেম ভিত্তি যেগুলো আছে সেগুলো পারবা, সহগ দিয়ে থাকলেও পারবা, আলাদা আলাদা থাকলেও কিন্তু পারবা। ঠিক আছে, তো আমি আজকে এই পর্যন্তই তোমাদের বোঝালাম, শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে অন্য টপিকস নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।